সুপ্রিয় দর্শক, হামদর্দ সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রমজান এবং পেটে ব্যথা নিয়ে। এ ব্যাপারে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত সার্জন শেখ ফিরোজ কবিরকে। শেখ ফিরোজ কবির বর্তমানে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর অফ সার্জারি হিসেবে কর্মরত রয়েছেন। শেখ ফিরোজ কবির অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো পেটে ব্যথা হয়নি এই অনুভূতি নাই এরকম লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। তারপর তো রমজান মাস, রমজান মাসে কি ধরনের কি কারণে পেটে ব্যথা হতে পারে? রমজান মাসে আসলে প্রথমে যেটা বলতে হয় যে আমরা সারা বছর 11টা মাস আমরা এক ধরনের রুটিন মেনে চলি, আর রমজান মাস আসলে আমাদের রুটিনটা একটু পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা প্রতিদিন সকাল দুপুর রাত্র খাবারটা খেয়ে নিই, আর রমজান মাসে আমরা সেহরি এবং ইফতার। তো হঠাৎ করেই যখন আমাদের রুটিনটা একটু ব্রেকআপ হয়ে যায়, তখন যেটা হয় যে নর্মাল খাবারটা খেলেই আমাদের শরীর কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে একটু সময় নেয়। প্রথমে যেটা হয় যে এটা কয়েকটা দিন একটু সময় নেয়, তারপর আবার শরীর ঠিক অ্যাডজাস্ট করে নেয়। তো পেটে ব্যথা হওয়ার জন্য অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে আমরা সেহরি এবং ইফতারে কী খাবারটা খাচ্ছি সেটা একটা ব্যাপার। সারাদিন আমরা রোজা রাখতেছি, রোজা রাখার পর হঠাৎ করে আমরা কিছু খাবার দাবার খেলাম, এবং এই খাবারের মধ্যে যদি গুরুপাক খাবার দাবার আমরা খেয়ে ফেলি, বিভিন্ন ধরনের ভাজা পোড়া আমরা ইফতারের সময় আমাদের দেশের আওয়াজ এগুলো খেয়ে দিই, সেক্ষেত্রে হতে পারে। আবার আর 2 নম্বর কথা হচ্ছে যাদের আগে থেকে কোনো সার্জারির সমস্যা ছিল, যেমন যাদের যে পেপটিক আলসার বলি আমরা, সেটা যদি এই ধরনের রোগ থাকে, কিংবা আগে তার কোনো অপারেশন হয়েছে সেটা হতে পারে, পিত্তথলিতে তার পাথর ছিল সেটার প্রদাহ হতে পারে। এই জিনিসগুলো হলে পরে কিন্তু তার আগের ওই সমস্যার সাথে সাথে রমজানের এই খাদ্যাভ্যাসের জন্য তার পেটে ব্যথা হতে পারে। এমন কি হতে পারে যে ইফতার খুব রিচ ফুড দিয়ে ইফতার হলো, রাত্রেবেলায় তার পেটে ব্যথা শুরু হয়ে গেল, চিকিৎসক বললেন, আপনারা বললেন যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বা অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে। এমন হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। যেমন প্যানক্রিয়াসের কথা আপনি যখন বললেন, আমরা বলি প্যানক্রিয়াস এমন একটা রোগ যে রোগটাকে আমাদের সবসময় শ্রদ্ধা করে চলতে হয়। এটা খুবই সাংঘাতিক একটা রোগ। রমজান মাসে যেটা আমরা যেমন ইফতারির পরে পরে যদি কারো আগে থেকে এই ধরনের সমস্যা থাকে, কিংবা কেউ প্রোন থাকে প্যানক্রিয়াটিসের জন্য, সে যদি এই ধরনের ভাজা পোড়া এবং চর্বি জাতীয় খাবার এবং খুব বেশি ফুড খেয়ে ফেলে, তাহলে কিন্তু তার প্যানক্রিয়াটিস হওয়ার সম্ভাবনা আছে। আর প্যানক্রিয়াটাইটিস হলে তো প্রচন্ড ব্যথা, একটা প্রচন্ড তীব্র ব্যথা, এবং ব্যথাটা এত বেশি যে আমরা বলি যে রোগী বিছানায় গড়াগড়ি খাবে ফ্লোরের মধ্যে, এরকম আর কি। আর প্যানক্রিয়াটিসটা এই রোগটা এমন যে এটা দুটা ভাগে ভাগ করি আমরা। অ্যাকিউট, হঠাৎ করে তার তীব্র ব্যথা হলো, আর একটা ক্রনিক, আগে থেকে ছিল, ব্যথা হচ্ছে, ভালো হচ্ছে, আবার ব্যথা হচ্ছে এটা। আর এর সাথে সাথে আপনি যেটা বললেন যে কোলিসিস্টাইটিস বা কোলিলিথিয়াসিস যেটা বলি আমরা, পিত্তথলিতে পাথর, হয়তো আগে থেকেই তার পাথর ছিল, সে চিকিৎসা করেনি, অথবা সে পরে অ্যাসিম্পটোমেটিক রয়ে গেছে, হঠাৎ করে গেছে, এবং সেটা রমজানের মধ্যে হঠাৎ করে তীব্র ব্যথা হতে পারে। এই দুটো। আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি যে রমজানের সাথে রিলেটেড না, যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, তার এটা নর্মাল একটা রোগ, প্রসিজারের মধ্যে হয়ে গেছে, কিন্তু রমজান মাসেই হয়তো তার ব্যথাটা হয়েছে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস অনেক সার্জন বলেন, একটা স্কুল অফ থটস আছে যে যারা খুব বেশি চর্বিযুক্ত খাবার খান তাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। কারণ যে ফাইবার আমাদের খাবারের মধ্যে যদি আমরা আঁশ জাতীয় খাবারটা আমরা কম খাই, তাহলে কিন্তু তার এই অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং এই এমার্জেন্সিগুলি অ্যারেস্ট করবে। আর পেপটিক আলসার যদি কারো আগে থাকে, রমজান মাসে দেখা যাচ্ছে সে হয়তো আগে চিকিৎসা করেনি, অ্যাক্টিভ ছিল, এখন নতুন করে তীব্র ব্যথা শুরু হয়েছে। হ্যাঁ, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে রমজান মাসে আমরা খাবারটা যেহেতু আমরা দুবেলা খাই, আমাদের শরীরের সাথে অ্যাডজাস্টমেন্টটা কম হয়। যেমন আমাদের শরীর জানে যে আমি সকালবেলা নাস্তা করব, দুপুরে খাবো এবং রাত্রেবেলা খাবো, সেইভাবেই সে তার অ্যাসিড সেক্রেশনটা করবে। তো দুপুরবেলা যদি আমরা না খাই, তখন অটোমেটিক্যালি শরীর থেকে কিন্তু অ্যাসিডটা ওই টাইমলি ঠিকই সেক্রেট হবে, অ্যাসিডটা ঠিকই চলে আসবে, এবং সেই যখন খাবারটা খেলো তখন ওই পেপটিক আলসারটা তার বেড়ে যাবে। তবে একটা স্টাডি আছে যে রমজান মাসে যাদের পেপটিক আলসার ছিল আগে, এরা ভালো থাকে, কারণ যেহেতু খাদ্যাভ্যাসটা তার পরিবর্তন হয়ে গেছে, ওই সময়টা শরীর থেকেই অটোমেটিক্যালি তার ওই অ্যাসিডটা সেক্রেশন হওয়া কম হবে, কমে যাচ্ছে, সেটা হতে পারে। বাট এখানে একটা জিনিস ইন্টারেস্টিং হচ্ছে যে কারো যদি আগে থেকে পেপটিক আলসার থাকে, এবং সে যদি রমজান মাসে খাবারটা ঠিকমতো পরিমিত আকারে না খায়, কিংবা খাবারটা ঠিকমতো না খায়, তখন কি হতে পারে যে তার ওই জায়গাটা ফুটো হয়ে যেতে পারে, পারফোরেশন আমরা যেটাকে বলি যে নারীর একটা অংশ ফুটো হয়ে যেতে পারে। ডক্টর শেখ ফিরোজ কবির, এই পারফোরেশন নিয়ে আরও অনেক কথা শুনবো আপনার কাছ থেকে। একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম হামদর্দ সুস্থ জীবন অনুষ্ঠানটি নিয়ে।
আজ আমরা কথা বলছি রমজান এবং পেটে ব্যথা নিয়ে। আমাদের আজকের অতিথি শেখ ফিরোজ কবির, প্রফেসর শেখ ফিরোজ কবির। কথা হচ্ছিল বিরতির আগে যে পেপটিক আলসার যে আগে চিকিৎসা করেনি, হঠাৎ করে রেখেছে, তার পারফোরেশন হয়ে ফুটো, বা যেটাকে ফুটো বলা হয়, ফুটো হয়। এটা কি এখন, আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম তখন আমরা দেখেছি প্রচুর পারফোরেশনের কেস আসছে, এখন কি পান? না, এখন অনেক কমে গেছে এই জন্য যে আমাদের অনেক ওষুধের অনেক পরিবর্তন এসেছে। আপনি জানেন যে আমাদের এই যে অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমাদের এখন অনেক ধরনের অনেক ভালো ভালো ওষুধ আছে। এই জন্য পেপটিক আলসার পারফোরেশন এখন অনেক কমে গেছে। বাট রমজান মাসে এটা হওয়ার একটা সম্ভাবনা আছে, এই জন্য যেহেতু একটা রোগী সারাদিন খালি পেটে থাকছে, ইফতারির সময় হঠাৎ করে খাবারটা খেলো, এবং সেই সাথে যদি অনেক সময় হয় যেমন যারা একটু শরীর ব্যথা আছে কোনো কারণে, সেটা ব্যথার ওষুধ খেলো, অ্যানালজেসিক, এবং এইটা হচ্ছে তার ওই পেপটিক আলসার মানে পারফোরেশন হওয়ার জন্য, ফুটো হওয়ার জন্য একটা অন্যতম কারণ। এই জন্য আমরা বলি যে রমজান মাসে আপনি খাবারটা পরিমিত খাবেন, পানি খাবেন বেশি করে, এবং ব্যথার ওষুধ সাবধানে খাবেন, খুব সাবধানে। মানে ইফতার করার সাথে যদি খুব বেশি প্রয়োজন হয় ইফতারের সাথে সাথে খেয়ে নিবে। হ্যাঁ, খাবারের সাথে, সে খাবারের পর খেয়ে নেবে, যাতে খালি পেটে না খায়। সেটাই আরেকটি সমস্যা রমজানে ফেস করতে হয় অনেকেরই, কোষ্ঠকাঠিন্য। এই ব্যাপারে একটু কথা। কোষ্ঠকাঠিন্যের ব্যাপারটা হচ্ছে যে রমজান মাসে যেটা হয়, যে আমি আগে যেটা বলেছিলাম আপনাকে, যে খাবারের একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ইফতারির সময় আমরা অনেক ভাজা পোড়া খাচ্ছি, কিন্তু এর মধ্যে আঁশ জাতীয় খাবারটা আমরা কম খাই। এবং সেহরি তো ঠিক একই অবস্থা হয়, সেহরিতে হয়তো অনেকে মানে নর্মাল খাবার খায় কিংবা দুধ টুধ দিয়ে খায়, কিন্তু আঁশ জাতীয় খাবারটা কম খায়, যার ফলে হয় কি যে শরীরের মধ্যে যে মলটা তৈরি হয় সেটার পরিমাণটা কমে যায়, এবং শরীর থেকে ওই মলের পরিমাণ থেকে পানিটা শুষে নেয় শরীর, যার ফলে যে মলটা তার তৈরি হয় এটা শক্ত হয়। এবং এই জন্যই যাদের আগে কোষ্ঠকাঠিন্য ছিল না, তারাও কিন্তু রমজান মাসে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনে ভোগার সম্ভাবনা অনেক বেশি। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে একটাই, নাম্বার 1 হচ্ছে তাকে বেশি পরিমাণ পানি খেতে হবে। নাম্বার 2 হচ্ছে তার খাবারের মধ্যে আঁশ জাতীয় খাবার থাকতে হবে, যেমন যে কোনো ধরনের সবজি, শাক, ফলমূল, এখন সব কিছুই পাওয়া যায়। এবং যদি সম্ভব হয় দুধ জাতীয় কিছু খাবার খেলে তার এই কোষ্ঠকাঠিন্যটা অনেক পরিমাণে কমে যাবে। ইফতারের সময় ইউসুফগুলির শরবত খেতে পারে, খুবই সুন্দর খেতে পারে, তোকমার শরবত খেতে পারে। এখন তো ঢাকার বিলাসবহুল হোটেলগুলিতে ইফতারি পার্টিতে আমি দেখেছি যে তোকমার শরবত পাওয়া যাচ্ছে, তাই না? তো আসলে এই ফাইবারটা যাতে বেশি হয়, ফাইবার খুবই মানে ফাইবার জাতীয় খাবার আপনি ইফতারের সময় বিভিন্ন শাকের আইটেম করা যেতে পারে, পুঁই পাতার দিয়ে আইটেম করা যেতে পারে, শশা একটা বড় ফাইবার। আমাদের দেশে কিন্তু যত ধরনের ফল আছে, খুব কম মূল্যের ফলের মধ্যেও অনেক বেশি ভালো জিনিস আছে, এবং এগুলা যদি লোকজন ইফতারের সময় খায় কিংবা সেহরির সময় খেলো, তাহলে তার এই কোষ্ঠকাঠিন্য থেকে সে মুক্তি পাবে। আর পানি বেশি করে তো খেতে হবে অবশ্যই, যেহেতু সারাদিন সে পানি খাচ্ছে না, তার শরীরে যে পরিমাণ পানি দরকার সেটাকে তাকে হয় ইফতারি এবং সেহরির মাঝখানের সময়ের মধ্যে খেয়ে নিতে হবে। সেটি কারণ পানি শূন্যতার জন্যই কিন্তু কনস্টিপেশন হয়, আর কনস্টিপেশন হলে তো অনেক ধরনের সমস্যা হতে পারে। তাহলে আপনি বলছেন যে আমাদের ইফতার সেহরি এটা পরিমিতভাবে খেতে হবে, খুব মানে নিউট্রিশাস ক্যালোরি সম্পন্ন, একেবারে খুব মাংসালো ইফতার না করাই ভালো, সেহরি না করাই ভালো। এখানে বড় বড় কঠিন রোগ যেগুলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, এগুলো হতে পারে। আর কোনো সমস্যা কিছু আছে? আর কোনো সমস্যার মধ্যে যেমন যাদের আগে থেকেই আমি যেটা বলছিলাম যে আগে হয়তো তার সার্জারি হয়েছে, এখন সে কিছুটা সময় রেস্টে ছিল, বা এর মধ্যে রোজা চলে এসেছে। আমাদের দেশের মানুষ সবসময় রোজা রাখতে আগ্রহী সবাই, তো সেই ক্ষেত্রে তার আগের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। যেমন আমি বলেছিলাম যে পিত্তথলির পাথর হয়তো আগে তার ছিল না, মাঝখানে ধরা পড়েছে, সে সময় নিচ্ছে যে আমি হয়তো পরে অপারেশন করব। তো এর মধ্যে রমজান চলেছে, রমজানে সে রোজা রাখা শুরু করেছে, তো এখন যেটা হচ্ছে তার ওই পিত্তথলির প্রদাহ হতে পারে, সেটি অ্যাকিউট কোলেসিস্টাইটিস যেটা বলি আমরা, মানে পাথরের জন্য যে সমস্যা হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা বলি যে রমজানের আগে যদি আপনি জানেন যে আপনার পিত্তথলিতে পাথর আছে, তাহলে অবশ্যই আপনি এর আগে চেষ্টা করেন যাতে আপনি পাথরটাকে সরিয়ে ফেলতে পারেন, অপারেশন করে ফেলতে পারেন। আর যদি একান্ত না হয়, তাহলে আপনার খাবারটাকে আপনাকে এমনভাবে খেতে হবে, পরিবর্তন আনতে হবে, চর্বি জাতীয় খাবারটা আপনি কম খাবেন। চর্বি জাতীয় খাবার খেলেই পেইন উঠে যাবে। জি। আর অনেক আছে খুব দেখা যায় যে মানে এমন কি বলবো যে ইফতার প্লেট সাজানো হয়, মনোলোভা একেবারে টেবিল ভর্তি, এতে তো বিভিন্ন ধরনের আপনার যত শরীরে মাংস যাবে তত ধরনের, আমি দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার সঙ্গে সম্পর্কযুক্ত। রেড মিটটা খুবই, আমাদের দেশে যেমন কাবাব ইফতারের আইটেম, এই জিনিসগুলোকে পরিহার করতে ভালো হয়, যত মানে সহজ পাচ্য খাবার খাওয়া যায় সেটাই। আর পানি বেশি, আর রুহ আফজার শরবতটা একটু যদি বেশি করে কেউ খায়, অবশ্যই ভালো জিনিস খেতে, এটা মানুষকে সজীব করে।
প্রফেসর শেখ ফিরোজ কবির অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শেখ ফিরোজ কবিরের কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনতে পেলাম। প্রফেসর সাহেব কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে চর্বিযুক্ত খাবার ইফতারে যতদূর সম্ভব অ্যাভয়েড করা যায় ততই ভালো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময় অন্য কোনো নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার জন্য রইল রমজান মোবারক।